নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের নিবেদন লেখক নিহার রঞ্জন গুপ্তের লেখা একটা রহস্যে ভরা গল্প। গল্পের নাম ডাইনির বাঁশি। আজ তার অন্তিম পর্ব। যে যার নির্দিষ্ট শয়নঘরে প্রবেশ করে যেন সন্ধ্যা থেকেই সেই একটানা দুর্বিষহ মানসিক যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়ে সে রাতের মতো নিশ্চিন্ত হলেন কতকটা। মধুসূদন সরকারের পাশের ঘরেই কিরিটির শয়নের ব্যবস্থা হয়েছিল সে রাত্রে। রাত গভীর। সরকার ভিলার ঘরে ঘরে একে একে আলো নিভে গিয়েছে। কিরিটি তার ঘরের খোলা জানলার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে বাইরের অন্ধকারের দিকে দৃষ্টি মেলে ধূমপান করছিলেন। ঘর অন্ধকার। সরকার ভিলার মৃত্যু রহস্যের সমাধান করে ওখান থেকে চলে আসার পূর্বে সুশান্ত প্রশ্ন করেছিল কিরিটিকে, ওভাবে সেদিন সকলকে সরকার ভিলায় আটকে রেখেছিলেন কেন মিস্টার রায়? জবাবে কিরিটি বলেছিল, তা না করলে হয়তো হত্যাকারীকে অত সহজে আমি ধরতে পারতাম না সুশান্তবাবু। সুশান্ত বলল, তাহলে বলুন, হত্যাকারীকে আপনি মনে মনে চিনতে পেরেছিলেন ওই দিন? মৃদু হেসে কিরিটি জবাব দিয়েছিল, তা পেরেছিলাম বই কি। কিন্তু যাক সে কথা, সেই রাত্রের কথায় আবার ফিরে আসা যাক। ঘর অন্ধকার। ক্যাচ করে মৃদু শব্দ হতেই চকিতে কিরিটি ঘুরে দাঁড়ালো। কিরিটির ঘরের দরজা ভেজানোই ছিল। নিঃশব্দে সেই দরজার ভেজানো কপাট দুটো যেন ধীরে ধীরে একটু একটু করে খুলে যাচ্ছে। রুদ্ধ নিঃশ্বাসে কিরিটি সেই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দরজাটা খুলছে, একটু একটু করে খুলছে। তারপরই দীর্ঘ একটা ছায়ামূর্তি ঘরের মধ্যে প্রবেশ করলো অন্ধকারে। কিরিটি সহসা প্রশ্ন করে ওঠে, কে? মিস্টার রায়, জেগে আছেন? আমি। কিরিটি এবারে বললে, ও আসুন। কিন্তু কি ব্যাপার বৃন্দাবনবাবু, এত রাত্রে ঘুমননি? বৃন্দাবনবাবু বললেন, না মিস্টার রায়, ঘুম আসছে না। কিরিটি বলে চললে, দাঁড়িয়ে কেন বৃন্দাবনবাবু, বসুন এই চেয়ারটায়। বৃন্দাবন সরকার কিন্তু বসলেন না, দাঁড়িয়েই রইলেন। একসময় মৃদু কণ্ঠে ডাকলেন, মিস্টার রায়। কিরিটি উত্তরে বললে, হ্যাঁ বলুন। বৃন্দাবনবাবু প্রশ্ন করলেন, আপনি আজ সন্ধ্যার সময় যা বললেন, সত্যি কি আপনি তাই বিশ্বাস করেন? কিরিটি প্রশ্ন করলে, কি? বৃন্দাবনবাবু বললেন, এই বাড়ির একজনই। শান্ত কণ্ঠে কিরিটি বললে কথাটা, আমার ধারণা তাই বৃন্দাবনবাবু। বৃন্দাবনবাবু বললেন, কিন্তু বিশ্বাস করুন আপনি মিস্টার রায়, আমি। কিরিটি বললে, একটা কথার জবাব দেবেন বৃন্দাবনবাবু? বৃন্দাবনবাবু বললেন, কি বলুন। কিরিটি বললে, শকুন্তলা দেবী সম্পর্কে আপনার সত্যি কি ধারণা? বৃন্দাবনবাবু বললেন, না না, শি ইজ বিয়ন্ড অল ডাউটস। কিরিটি বললে, কিন্তু একটা কথা কি আপনি জানেন বৃন্দাবনবাবু, বৃদ্ধ বয়সে আপনার কাকা সারদাবাবুর ওই শকুন্তলার প্রতি তীব্র একটা আকর্ষণ জন্মেছিল। বৃন্দাবনবাবু বললেন, আমি জানতে পেরেছিলাম মিস্টার রায়। সহসা কিরিটি প্রশ্ন করলেন, জানতে পেরেছিলেন? বৃন্দাবনবাবু হ্যাঁ বোধক মাথা নাড়লেন। কিরিটি বললে, তাহলে কি আপনারও শকুন্তলার প্রতি মনে মনে? সঙ্গে সঙ্গে বৃন্দাবনবাবু বললেন, না না, আপনি বিশ্বাস করুন মিস্টার রায়। কিরিটি বললে, সেই বিশ্বাসের জোরেই তো বলছি। এবার আর কোনো প্রতিবাদ জানাতে পারেন না বৃন্দাবন সরকার, চুপ করেই দাঁড়িয়ে থাকেন। কিরিটি বলে, অনেক রাত হলো, যান এবার ঘুমানোর চেষ্টা করুন গে বৃন্দাবনবাবু। চোরের মতোই যেন মাথা নিচু করে ঘর থেকে অতঃপর বৃন্দাবন সরকার বের হয়ে গেলেন। অন্ধকারে নিঃশব্দে একবার হাসল কিরিটি। তারপর আধ ঘন্টাও অতিবাহিত হয়নি। কিরিটির ঘরের ভেজানো দরজার কপাট দুটো পুনরায় নিঃশব্দে খুলে গেল। কিরিটি বললে, কে? অন্য পাশ থেকে উত্তর এলো, আমি। কিরিটি বললে, ও আসুন মধুসূদন বাবু।
ঘুম হলো না বুঝি? কিন্তু দাঁড়িয়ে কেন, বসুন না। মধুসূদন সরকার চেয়ারটার ওপর উপবেশন করলেন। বললেন, মিস্টার রায়। কিরিটি বললে, বলুন। মধুসূদন সরকার বলে চললেন, এ কি হলো মিস্টার রায়? সত্যি আমার মতো হতভাগ্য বুঝি এই জগতে আর কেউ নেই। দীর্ঘ 10 বছর পরে কত আশা নিয়েই না ঘরে ফিরেছিলাম, কিন্তু কোথা থেকে কী সব হয়ে গেল। ওই বিজন দিদি যখন মারা যায়, ওর বয়স তখন মাত্র 8 কি 10। ওকে আমি বুকে পিঠে মানুষ করেছি। বাড়িতে ফিরে যখন জানলাম ও বাড়ি ছেড়ে চলে গেছে, ভেবেছিলাম ওকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। নিজে বিয়ে থা করিনি, ও আমার সন্তানের মতোই ছিল। কথাগুলো বলতে বলতে মধুসূদন সরকারের গলাটা ভারী হয়ে আসে। চোখের কোল দুটো অশ্রুতে সজল হয়ে ওঠে। কিরিটি বললে, কি করবেন বলুন মধুসূদন বাবু, যা হবার তা তো হয়ে গিয়েছে। মধুসূদন সরকার বললেন, না না মিস্টার রয়, এখনো আমি ভাবতে পারছি না বিজন নেই, হি ইজ ডেড। এই জন্য এখনো স্বপ্নের মতো বলে আমার কাছে মনে হচ্ছে। এখানে আর একটি মুহূর্তও আমি টিকতে পারছি না মিস্টার রায়। অনুগ্রহ করে আমাকে এখান থেকে কাল সকালেই যাবার অনুমতি দিন। আর নয়, আমি আবার সেই মগের মূল্যকেই ফিরে যাব। এখানে থাকলে আমি সত্যি পাগল হয়ে যাব। কিরিটি বললে, কিন্তু যাকে আপনি প্রাণের চাইতেও ভালোবাসতেন, তাকে যে এমনি নিষ্ঠুরভাবে হত্যা করলে, তাকে এত সহজে নিষ্কৃতি দেবেন? মধুসূদন বাবু বললেন, দেব না নিশ্চয়ই, এবং জানতে পারলে আমি তাকে গলা টিপে শেষ করব। উত্তেজনায় মধুসূদন সরকারের কণ্ঠস্বরটা কাঁপতে থাকে। কিরিটি বললে, আর আপনার অনুরোধেই এই হত্যা রহস্যের তদন্ত আমি হাতে নিয়েছি। এক্ষেত্রে আপনি যদি চলে যান, তো আমার থাকার আর অর্থই হয় না মধুসূদন বাবু। মধুসূদন সরকার বললেন, কিন্তু মিস্টার রায়। কিরিটি বললে, শুনুন মিস্টার সরকার, আমি মনে মনে একটা প্ল্যান করেছি, আর প্ল্যানটা যদি আমার সাকসেসফুল হয়, তো 2-1 দিনের মধ্যে হত্যা রহস্যের কিনারা আমি করতে পারবো বলে আশা করি। মধুসূদন সরকার জিজ্ঞাসা করলেন, কি প্ল্যান মিস্টার রায়? কিরিটি বলে চললে, বসুন আপনি, আমি বলছি। মধুসূদন সরকার প্রশ্ন করলেন, কিন্তু আপনি কি সত্যি কাউকে এ ব্যাপারে সন্দেহ করছেন মিস্টার রায়? কিরিটি বললে, অনুমান মাত্র। অনুমান অবশ্য ভুল হতে পারে, তাই আপনার সাহায্য নিয়ে আমার অনুমান সত্যি কি মিথ্যা যাচাই করে দেখতে চাই মিস্টার সরকার। মধুসূদন বাবু বললেন, বেশ, বলুন, আমি আপনাকে আমার সাধ্যমতো সাহায্য করতে প্রস্তুত আছি। তারপর দুজনে বসে 1 ঘন্টা নানা ধরনের আলোচনা করল। আলোচনা শেষে কিরিটি বললে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমার প্ল্যানটা? মধুসূদন বাবু বললেন, হ্যাঁ বুঝেছি, কিন্তু। কিরিটি বললে, আর কিন্তু নয় মিস্টার সরকার, রাত প্রায় শেষ হয়ে এলো, এবার শুতে যান। মধুসূদন সরকার নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরের দিন প্রত্যুষে বেলা তখন প্রায় 7টা হবে। সকলেই এসে গত রাত্রের মতো লাইব্রেরির ঘরে জমায়েত হয়েছেন। সকলের চোখ মুখ দেখেই বোঝা যায় গত রাত্রে কারোর চোখে ঘুম ছিল না। সকলের চোখে মুখেই নিদ্রাহীন রাত্রি ও গত সন্ধ্যার দুর্ঘটনার উদ্বেগটা যেন স্পষ্ট হয়ে রয়েছে তখনও। নিদারুণ উদ্বেগ, অশান্তি ও দুশ্চিন্তার মধ্যে যে সকলের রাত কেটেছে, কিরিটির বুঝতে সেটা আদৌ কষ্ট হয় না সকলের মুখের দিকে তাকিয়ে। কারোর মুখেই কোনো কথা নেই, সকলেই যেন বোবা। আজও বেশি সকলের মধ্যে শকুন্তলা দেবীও ছিল, কারণ কিরিটির ইচ্ছাতে তাকেও লাইব্রেরির ঘরে আসতে হয়েছিল। সমস্ত ঘরের মধ্যে যেন একটা থমথমে বিষণ্ণ ভাব। একসময় ভৃত্য গোকুলই গত সন্ধ্যার মতো চায়ের ট্রেতে করে চা নিয়ে এসে ঘরে ঢুকল, এবং গত সন্ধ্যার মতোই দ্বিতীয়বার গিয়ে আবার গোকুল বাকি চায়ের কাপগুলো নিয়ে এলো। তারপর প্রত্যেকের হাতে চায়ের কাপ তুলে দেওয়া হলো। চায়ের কাপ সকলেই হাতে নিল বটে, কিন্তু কিরিটি লক্ষ্য করল কারোর জন্য চায়ের কাপে চুমুক দিতে তেমন আগ্রহ নেই আজ। পুতুলের মতো যেন যে যার চায়ের কাপ হাতে করে বসে আছেন। কিরিটি আরাম করে নিজের হস্তধৃত চায়ের কাপটা একটা চুমুক দিয়ে মৃদুকণ্ঠে বললেন, কি হলো, সবাই চুপচাপ বসে কেন? চা খান, ভয় নেই, নির্ভয়ে খান।
কেউ যদি গতকাল চায়ের কাপে বিষ দিয়ে থাকে, আজ নিশ্চয়ই আর সাহস পাবে না। তাছাড়া যিনি গতকাল সন্ধ্যায় বিজনবাবুর চায়ের কাপে বিষ দিয়ে থাকুন না কেন, আমার কাছে তিনি ধরা পড়ে গিয়েছেন। সকলে যারা ঘরের মধ্যে উপস্থিত ছিলেন যেন চমকেই কিরিটির মুখের দিকে তাকালো ওই কথার সঙ্গে সঙ্গে। কিরিটি বললে, হ্যাঁ, আজ তাকে আমি চোখে চোখেই রেখেছি, অতএব নির্ভয়ে চা পান করুন। বৃন্দাবনবাবুই অতঃপর সর্বপ্রথম চায়ের কাপে চুমুক দিলেন, তারপর ডক্টর অধিকারী। একে একে তারপর সকলেই যে যার চায়ের কাপে চুমুক দিলেন। সর্বশেষে চায়ের কাপে চুমুক দিলেন মধুসূদন সরকার, এবং 2 চুমুক চা পান করার পরই ঠিক গত সন্ধ্যার মতোই অব্যক্ত এক যন্ত্রণায় চোখ মুখ বিকৃত করে মধুসূদন সরকার চেয়ারের উপর ঢলে পড়লেন সঙ্গে সঙ্গে। তার হাত থেকে চায়ের কাপটা মেঝেতে পড়ে গেল। সর্বাগ্রে বৃন্দাবন সরকারই চায়ের কাপটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে শঙ্কা জড়িত ব্যাকুল কণ্ঠে বলে উঠলেন, কি কি হলো? ডক্টর অধিকারী বললেন, সর্বনাশ, আবার পয়জন নাকি? ঘরের আর সকলেই নির্বাক, আর প্রত্যেকের হাতেই তখন ধরা রয়েছে যার যার চায়ের কাপটি। কিরিটি তার চায়ের কাপটা এক পাশে নামিয়ে মধুসূদন বাবুর কাতরোক্তি শোনার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়েছিল। এবারে সে এগিয়ে এসে হতবাক বিমূঢ় সকলের দিকে একবারের জন্য দৃষ্টি বুলিয়ে নিয়ে নিঃশব্দে মধুসূদন সরকারকে স্পর্শ করে মৃদু কণ্ঠে বললেন, হি ইজ ডেড। ডেড? আর্তকণ্ঠে যেন কথাটা প্রশ্নের মতোই পুনরুচ্চারণ করলেন বৃন্দাবন সরকার। কিরিটি বললে, হ্যাঁ, স্টোন ডেড। সকলে স্তম্ভিত, নির্বাক। ডক্টর অধিকারী একটু পরে মৃতদেহের সামনে একসময় ধীরে ধীরে এসে দাঁড়ালেন, কিন্তু ঘরের মধ্যে উপস্থিত সকলেই স্তম্ভিত নির্বাক হলেও মধুবাবুর চায়ের কাপটা কোথায় গেল বলতে বলতে কিরিটি নিচু হয়ে হাত ঢুকিয়ে উপবিষ্ট মধুসূদনের সোফার তলা থেকে চায়ের কাপটা তুলে নিল। তারপরেই কাপটা হাতে নিয়ে মধুসূদন সরকারকে লক্ষ্য করে বললে, স্প্লেন্ডিড, সত্যি চমৎকার অভিনয় করেছেন মধুবাবু, উঠুন। এতটা সাকসেস সত্যিই আমি আশা করিনি। বিস্মিত হতবাক সকলের চোখের সামনে এবারে মধুসূদন সরকার চোখ মেলে সোজা হয়ে বসলেন। কিরিটি ডক্টর অধিকারীর দিকে চেয়ে এবারে বললে, বাধ্য হয়ে আজকের এই অভিনয়টুকু মিস্টার সরকারকে দিয়ে আমায় করাতে হলো ডক্টর অধিকারী, কিন্তু কেন করেছিলাম এবারে আমি সে কথাটাই বলবো। কিরিটির কথায় ও মধুসূদনকে চোখ মেলে উঠে বসতে দেখে এতক্ষণে যেন সকলে সম্বিত ফিরে পান, সকলেই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সকলেই কিরিটির মুখের দিকে তাকায়। কিরিটি তখন আবার বললে, হ্যাঁ, কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই আজকের এই অভিনয়ের অনুষ্ঠানটি আমি মধুবাবুর সঙ্গে গত রাত্রে পরামর্শ করে করেছি, এবং আজকের ব্যাপারটা নিছক একটা অভিনয় হলেও গতকাল সন্ধ্যার ঠিক অনুরূপ ব্যাপারটি নির্মম ও নিষ্ঠুর সত্য বলেই আমরা জানি। কারণ গত সন্ধ্যায় ঠিক আজকের মতোই কাপে এক চুমুক দিয়েই বিজনবাবু মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন আমাদের সকলের চোখের সামনে, এবং যদিও ময়না তদন্তের ফলাফল এখনো আমরা জানতে পারিনি, তথাপি আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি, হতভাগ্য বিজনবাবুর মৃত্যুর পশ্চাতেও আছে আগের দুবারের মতোই মারাত্মক নিকোটিন বিষ প্রয়োগী। ঘরের মধ্যে সকলেই স্তব্ধ, বিমূঢ় ও নির্বাক। কিরিটি আবার বলে, নিকোটিন বিষ প্রয়োগেই যদি বিজনবাবুর মৃত্যু হয়ে থাকে, তো কাল নিশ্চয়ই তার চায়ের কাপের মধ্যেই আমাদের অলক্ষ্যে হয় নিজের হাতে বা অন্য কারোর সহযোগিতায় হত্যাকারী এই মারাত্মক নিকোটিন বিষটি মিশিয়ে দিয়েছিলেন। রান্নাঘরের পাশের ঘরে গত সন্ধ্যায় শকুন্তলা দেবী গোকুলের সাহায্যে আমাদের জন্য চা তৈরি করেছিলেন বলে আমরা জানি, এবং ওই সময় তারা দুজনেই বাইরে গিয়েছিলেন, শকুন্তলা দেবী 2 বার, গোকুল 1 বার। কাজেই ওই গোকুল বা শকুন্তলা দেবী যদি চায়ে বিষ না মিশিয়ে থাকেন, সঙ্গে সঙ্গে ঘরের সকলের দৃষ্টি অদূরে উপবিষ্ট শকুন্তলার উপরে গিয়ে পতিত হল। সহসা যেন চাপা আর্তকণ্ঠে চেঁচিয়ে উঠল শকুন্তলা, না না, আপনি বিশ্বাস করুন মিস্টার রায়, আমি বিষ দিইনি। কিন্তু কিরিটি শকুন্তলার সেই আত্মচিৎকারে যেন কর্ণপাত করল না। সে যেমন বলছিল তেমন বলতে লাগলো, হ্যাঁ,
কেবল শকুন্তলা দেবী বা গোকুলই নয়, কাল এ বাড়িতে যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের যে কারোর পক্ষেই বিজনবাবুর চায়ের কাপে বিষ মেশানো সম্ভবপর ছিল। অর্থাৎ যে কেউ বিষ মেশাতে পারেন। আবার ওই সময় চিৎকার করে উঠলেন বৃন্দাবন সরকার। হাউ অ্যাবসার্ড! আপনি কি বলতে চাইছেন মিস্টার রায়? কিরিটি বললে, ঠিক বলেছি বৃন্দাবনবাবু। একমাত্র আমি আর শচীবিলাসবাবু ব্যতীত কাল সকলেই আপনারা এ ঘর থেকে ওই সময়ের মধ্যে বেরিয়েছিলেন, আমার স্পষ্ট মনে আছে। সকলেই এবারে চুপ করে যায়। কিরিটি বলে চলে, তাই যদি হয় তাহলে আপনাদের যে কারোর পক্ষে গতকাল চায়ের কাপে বিষ মেশানো সম্ভবপর ছিল, এ কথাটা নিশ্চয়ই কেউ ডিনাই করতে পারবেন না। যাক, যা বলছিলাম, তারপর ট্রেতে করে চায়ের যে কাপগুলো গোকুল নিয়ে এলো তার মধ্যেই কোনো একটি কাপে নিকোটিন বিষ মিশ্রিত চায়ে চুমুক দিয়ে নিজের অজ্ঞাতে বিজনবাবু আমাদের মধ্যে মৃত্যুবরণ করলেন। কথাও বেশি এর মধ্যে একটা আছে। গোকুলই সকলের হাতে চায়ের কাপটা তুলে দিয়েছিল। নিজে যদি দোষী হয় তো সে জেনেই পূর্বাহ্নে বিজনবাবুর হাতে বিষ মিশ্রিত কাপটি তুলে দিয়েছিল, আর সে যদি নির্দোষ হয়ে থাকে তো অজ্ঞাতেই সে বিজনবাবুর হাতে ওই বিষের কাপটি তুলে দিয়েছিল। সেক্ষেত্রে আর একটা সন্দেহ আমাদের মনে জাগতে পারে। বিজনবাবুর হাতে অজ্ঞাতে বা না জেনে যদি গোকুল বিষের কাপটি তুলে দিয়ে থাকে, তাহলে কি বিজনবাবুর মৃত্যুটা অ্যাক্সিডেন্টাল? আর তাই যদি হয়, হত্যাকারীর এম কার উপরে ছিল? কিন্তু আমার তো মনে হচ্ছে বিজনবাবুর মৃত্যুটা একেবারেই অ্যাক্সিডেন্টাল নয়। বিজনবাবু হত্যাকারীর লিস্টে তো ছিলেনই, আরও কেউ ছিল। অর্ধস্ফুট কণ্ঠে প্রশ্ন করেন এবারে ডক্টর অধিকারী। সে কি? কিরিটি বলে ওঠে, হ্যাঁ ডক্টর অধিকারী, আরও কেউ ছিল এবং এখনও তিনি পূর্ববৎ হত্যাকারীর লিস্টেই আছেন। কিরিটির শেষের কথায় সকলে আবার ভীত দৃষ্টিতে পরস্পরের মুখের দিকে তাকায়। মৃত্যু? আবার কার জন্য মৃত্যু এখানে ওত পেতে আছে কে জানে? এ কি সর্বনেশে কথা! কিরিটি একটু থেমে আবার বলতে শুরু করেছে, তবে আমার বিশ্বাস বেচারি গোকুল হয়তো দোষী নয়। তা সে যাই হোক, বর্তমানে আমাদের সবচাইতে বেশি ভাববার কথা হচ্ছে পরপর যেভাবে 3টি মৃত্যু এ বাড়িতে ঘটেছে সেরকম নাটকীয় ব্যাপারের আর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়া কর্তব্য নয় কি? কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মিস্টার রায়। সহসা কিরিটিকে বাধা দিয়ে ডক্টর অধিকারী বললেন, দশরথের কথা ছেড়ে দিলেও সারদা আর বিজনের মৃত্যু যদি ওই নিকোটিন বিষ পানেই তাদের অজ্ঞাত হয়ে থাকে, তো গ্লাসে ও কাপে। কিরিটি শেষ করতে দিল না ডক্টর অধিকারীকে কথাটা, না দিয়েই বললে, কেমিক্যাল অ্যানালাইসিসে নিকোটিন বিষ গ্লাসে পাওয়া উচিত ছিল ও কাপেও পাওয়া উচিত ছিল, তাই না? ডক্টর অধিকারী বললেন, হ্যাঁ মানে। কিরিটি বললে, না ডক্টর অধিকারী, গ্লাসেও যেমন নিকোটিনের নামগন্ধ পাওয়া যায়নি, ওই কাপেও যেত না। তাই মিথ্যে আমি কাপটা আর কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য বিমলবাবুকে পাঠাতে বলিনি। ডক্টর অধিকারী প্রশ্ন করলেন, তবে? কিরিটি বলে চললে, কিন্তু কেন? গ্লাসে ও কাপে যদি সত্যি নিকোটিন দেওয়া হয়ে থাকে তো কেন নিকোটিন অ্যানালিসিসে কাপে ও গ্লাসে পাওয়া যাবে না? সহসা কিরিটির কণ্ঠস্বরটা ঋজু ও ধারালো হয়ে ওঠে। সে বলতে থাকে, পাওয়া যায়নি ও যাবে না। তার কারণ সারদাবাবুর ঘরে যে গ্লাসটা পাওয়া গিয়েছিল এবং গতকাল সোফার তলায় যে কাপটা পাওয়া গিয়েছে, আদপেই সে গ্লাস ও কাপ সারদাবাবু ও বিজনবাবু ব্যবহার করেননি তাদের মৃত্যুর পূর্বে। ডক্টর অধিকারী বলে ওঠেন, হোয়াট ডু ইউ মিন মিস্টার রায়? তার মানে? তীক্ষ্ণ একটা চিৎকারের মতোই যেন ডক্টর অধিকারীর প্রশ্নটা কিরিটির প্রতি নিক্ষিপ্ত হলো। এবারে শান্ত নির্লিপ্ত কণ্ঠে কিরিটি বললে, এক্স্যাক্টলি তাই ডক্টর অধিকারী। বলতে বলতে সহসা জামার পকেট থেকে একটা কাপ বের করে
সম্মুখস্থিত টেবিলের ওপরে রক্ষিত ক্ষণপূর্বের যে কাপটি মধুসূদনের সোফার তলা থেকে নিচু হয়ে কিরিটি বের করেছিল, সেই কাপটি অন্য হাতে তুলে নিয়ে সকলের দিকে তাকিয়ে আবার বললে, দেখুন সকলে, এই কাপ দুটি হুবহু এক, অথচ আপনাদের চোখের সামনে কিছুক্ষণ পূর্বে যে কাপটি আমি সোফার নিচ থেকে বের করেছিলাম, সে কাপে আদৌ মধুবাবু আজ চা পান করেননি তার মৃত্যুর অভিনয়ের সময়। তিনি চা পান করেছিলেন আসলে এইমাত্র আমার জামার পকেট থেকে যে কাপটি বের করলাম সে কাপে। ডক্টর অধিকারী বলে উঠলেন, সর্বনাশ, তবে কি? কিরিটি বললে, ঠিক তাই ডক্টর অধিকারী, সেই কারণেই সারদাবাবুর ঘর থেকে যে গ্লাসটা পাওয়া গিয়েছিল, সেই গ্লাসে কেমিক্যাল অ্যানালাইসিস করেও যেমন নিকোটিন ট্রেস পাওয়া যায়নি, তেমনি গত সন্ধ্যায় বিজনবাবুর মৃত্যুর পরেও যে কাপটি সোফার নিচে পেয়েছিলাম, সে কাপটিতেও নিকোটিনের ট্রেস ও নাম গন্ধও পাওয়া যেত না। সো উই অল আন্ডারস্ট্যান্ড নাও। আসল ব্যাপার, গতকাল অত্যন্ত ট্যাক্টফুলি তার কাজ হাসিল করেছিল হত্যাকারী। যদিও প্রথম দুবারে ট্যাক্টফুলনেসের তার প্রয়োজন হয়নি, কারণ বিষ প্রয়োগের সময় নো বডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। কিন্তু হাও, কেমন করে? প্রশ্ন করলেন আবার ডক্টর অধিকারী। কিরিটি বললে, কেমন করে, তাই না ডক্টর? আসল বিষ মিশ্রিত কাপটি হত্যাকারী গতকাল কিভাবে আমাদের চোখের সামনে ম্যানেজ করে অন্য একটা কাপ রিপ্লেস করলো? ওয়েল, ভাবতে গেলে যদিও ব্যাপারটা দুর্বোধ্য অবিশ্বাস্য, তথাপি হত্যাকারী বা খুনির পক্ষে গতকাল কাপটা রিপ্লেসের ব্যাপারে যা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে তার খানিকটা তৎপরতা, ক্ষিপ্রতা এবং খানিকটা নার্ভ, যে দুটোই অবিসংবাদিতভাবে হত্যাকারীর ছিল। কালকের ব্যাপারটা সকলে আবার একটু কুল ব্রেনে ভেবে দেখুন। অতর্কিতে যখন বিজনবাবু হঠাৎ অসুস্থ হলেন বিষ পান করে, আর অজ্ঞাতে আমরা সকলেই যেন কিছুটা নন পান্সড হয়ে পড়েছিলাম ঘটনার আকস্মিকতায়, ও আমাদের সকলের মনই তখন বিজনবাবুর দিকে। আমাদের সকলের সেই অসতর্ক মোমেন্টটুকুরই সদ্ব্যবহার করেছিলেন হত্যাকারী। অর্থাৎ ওই মুহূর্তেই সে ঠিক আজকের মতোই আসল কাপটি অন্য একটা নির্দোষ কাপ দিয়ে সবার অলক্ষ্যে রিপ্লেস করেছিল। আশা করি এবারে আপনারা সকলেই আমার আজকের অনুষ্ঠানের সত্যকার উদ্দেশ্যটা উপলব্ধি করতে পারছেন। কিরিটির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অর্ধস্ফুট চিৎকার করে বললেন মধুসূদন সরকার, কে কে তবে কাপটা সরিয়েছিল? গম্ভীরভাবে কিরিটি প্রত্যুত্তর দিল, নিঃসন্দেহে এ সেই মিস্টার সরকার যে সারদাবাবু, দশরথ ও বিজনবাবুকে হত্যা করেছে। কিন্তু কে কে সে? কিরিটি বললে, কে সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে এখন মিস্টার সরকার, এবং সেটা যতক্ষণ না সম্ভব হচ্ছে হত্যাকারীকেও আমরা স্পট আউট করতে পারবো না। সে আমাদের নাগালের বাইরে অন্ধকারেই থেকে যাবে। মধুসূদনবাবু বললেন, আপনি আপনি জানেন মিস্টার রায়? কিরিটি বললে, হয়তো জানি, হয়তো বা জানি না মিস্টার সরকার, কিন্তু তার চাইতেও বর্তমানে গুরুত্ব যে কথাটা, সেটা হচ্ছে আপনারা সকলেই কাল যারা ওই দুর্ঘটনার সময় এ ঘরে উপস্থিত ছিলেন, আজও আছেন, এবং আবার কিছুক্ষণ পূর্বে যা আমি আপনাদের বলেছি সেটাই রিপিট করছি। যে মৃত্যুর অভিনয় আজ মধুসূদন বাবুকে দিয়ে করিয়েছি ক্ষণপূর্বে এই ঘরে, সেটা অভিনয় এবং নিছক মিথ্যা হলেও আজ আবার আচমকা যে কোনো মুহূর্তে হয়তো ঠিক ওইভাবেই কারো না কারো আপনাদের মধ্যে মৃত্যু তার সত্য নিয়ে দেখা দিতে পারে। ঠিক হয়তো ওইভাবেই হত্যাকারী আবার কারোর ওপরে অ্যাটেম্প নিতে পারে, যদি তার হত্যার প্রয়োজন না এখনো ফুরিয়ে গিয়ে থাকে। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যাতে গত 3 বারের হত্যার মতো আবার ওই নৃশংস ব্যাপার ভবিষ্যতেও না ঘটে। যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু জানেন যা এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি, অথচ যার সাহায্যে পুলিশের এই হত্যা রহস্যের তদন্ত সহজ হয়, সে কথাটা অন্তত আমাকে খুলে বলুন। জানবেন, এই সময়ে কোনো কিছুই হত্যা রহস্য সম্পর্কে গোপন রাখা মারাত্মক হবে।
বলুন, আমি আবার সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, বলুন। কিন্তু সকলেই চুপ, নির্বাক, যেন পাথর। ছুঁচ পতনের শব্দটুকু পর্যন্ত বুঝি শোনা যাবে। ঠিক সেই সময় ধীরপদে থানা অফিসার বিমল সেন ও সুশান্ত এসে ঘরে প্রবেশ করল। সত্যি কথা বলতে কি, যেন সকলে হাঁপ ছেড়ে বাঁচল সেই সময়। আরও 2 রাত 2 দিন তারপর কেটেছে এবং একমাত্র শচীবিলাসবাবু ব্যতীত সকলেই তখনও সরকার ভিলাতেই উপস্থিত। শচীবিলাসবাবুকে যেতে অনুমতি দিয়েছিল বিমল সেন, কিন্তু যারা আছেন তখনও সরকার ভিলায় তারা বুঝি সত্যি পাগল হয়ে যাবে। সর্বক্ষণ এক দুর্বিষহ অকথিত মানসিক যন্ত্রণার পীড়ন সকলকেই যেন কেমন বিমূঢ় করে রেখেছে। বিজনবাবুর মৃত্যুর কারণ সম্পর্কে কিরিটির অনুমানটাও মিথ্যে হয়নি, নির্ভুল সত্য বলেই প্রমাণিত হয়েছে। অর্থাৎ বিজনবাবুর ময়না তদন্তের রিপোর্টেও মারাত্মক বিষ নিকোটিন বলেই প্রমাণিত হয়েছে ইতিমধ্যে। সবাই যে যার ঘরে চুপচাপ সর্বক্ষণ প্রায় বসে শুয়ে কাটান। যাবতীয় পান ও আহারের ব্যাপারে সদা সতর্ক পুলিশ প্রহরী নিযুক্ত করেছে কিরিটি বিমল সেনের সাহায্যে। তথাপি যেন আহারে ও পানে ভীত রয়েছে সকলেই, কেউ যেন কিছুতেই স্বস্তি পাচ্ছে না। মৃত্যু ভয়ে, মৃত্যু আশঙ্কায় এমনি বুঝি মানুষ তার আপন অজ্ঞাতে ভীত, শঙ্কিত। তবু আশ্চর্য, মৃত্যু আসবেই এবং প্রতিনিয়ত আসছেই। জন্মের মতো মৃত্যু স্বাভাবিক এবং অনিবার্য, তবু মানুষ চিরদিনই জন্মের পর জ্ঞান হওয়া অবধি মৃত্যু ভয়েই যে সিঁটিয়ে রয়েছে। কিন্তু সব কিছুরই একটা সীমা আছে। মানুষের সহ্য শক্তির একটা সীমা রেখা রয়েছে। সেই কথাটি ভেবেই সেই দিন রাত্রে খাবারের টেবিলে বসে কিরিটি সকলকে লক্ষ্য করে বললে, কাল সকাল থেকেই আপনারা সবাই মুক্ত। সকলেই একসাথে কথাটা শোনা মাত্র কিরিটির মুখের দিকে তাকালেন। তাহলে সত্যি অসহ্য এই প্রতি মুহূর্তের বোবা যন্ত্রণা থেকে তারা মুক্তি পেল সকলে? অভিশপ্ত মৃত্যু আতঙ্কে ভরা এই সরকার ভিলা ছেড়ে তারা যেখানে খুশি চলে যেতে পারবেন। একে একে সকলে খাবার টেবিল ছেড়ে ডাইনিং হল থেকে বের হয়ে গেলেন। শুধু টেবিলের সামনে বসে রইল কিরিটি আর শকুন্তলা। টেবিলের ওপরে টেবিল ল্যাম্পটা জ্বলছে। সহসা কিরিটি শকুন্তলাকে সম্বোধন করে বললে, আপনিও নিশ্চয়ই চলে যাচ্ছেন কালই, শকুন্তলা দেবী? সহসা যেন নিদ্রোত্থিতের মতো তাকালো শকুন্তলা কিরিটির মুখের দিকে এবং মৃদুকণ্ঠে বললে, হ্যাঁ, যাব। কথাটা বলে আর দাঁড়ালো না শকুন্তলা, চেয়ার থেকে আগেই উঠে দাঁড়িয়েছিল। এবার নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। কিরিটিও ঘর থেকে বের হয়ে তার নির্দিষ্ট ঘরে এসে প্রবেশ করল। ওই দিনই দ্বীপ্রহরে সারদাচরণের লাইব্রেরি ঘরে বইগুলো দেখতে দেখতে একটা বাঁধানো ফটোর অ্যালবাম পেয়েছিল কিরিটি। অ্যালবামটা এনে নিজের শয্যার তলায় রেখে দিয়েছিল। সেটা বের করে টেবিলের সামনে আলোয় এসে বসল। সারদাচরণের ফ্যামিলি অ্যালবাম। একটার পর একটা পাতা উল্টে যায় কিরিটি অ্যালবামের। নানা বয়সী মেয়ে পুরুষের ফটো সেই অ্যালবামে রয়েছে আটা। ফটোগুলো দেখতে দেখতে সহসা একটা ফ্যামিলি গ্রুপ ফটোর প্রতি নজর পড়ে কিরিটির। মধ্যস্থলে সারদাচরণ, তাকে বেশ চেনা যায়। বাইরের ঘরে, লাইব্রেরির ঘরে সারদাচরণের যে ফটো আছে তার সাথে হুবহু মিল রয়েছে। তার এক পাশে বৃন্দাবন সরকার ও অন্য পাশে দাঁড়িয়ে মধুসূদন সরকারই নিশ্চয়ই। ফটোটা অন্তত 10-12 বছর পূর্বের, কারণ 10 বছরের মতো মধুসূদন ঘর ছাড়াই। পরিবর্তনও হয়েছে মধুসূদনের চেহারার ইতিমধ্যে যথেষ্ট, এবং 10 বছরে চেহারার পরিবর্তন তো হবারই কথা। তখন মধুসূদন দাড়ি গোঁফ রাখতেন না, এখন চাপ দাড়ি ও ভারী গোঁফ মুখে শোভা পাচ্ছে। চাপ দাড়ি ও গোঁফ। কিরিটি বোধহয় নিজের চিন্তায় তন্ময় হয়ে গেছিল। সহসা একটা দীর্ণ আত্মচিৎকার ও দুরুম দুরুম পর পর 2টো গুলির শব্দে সচকিত হয়ে ওঠে কিরিটি। চকিতে কিরিটি অ্যালবামটা টেবিলের উপরেই ফেলে রেখে দ্রুত ঘর থেকে বের হয়ে আসে। গুলির শব্দ ও চিৎকার সকলেই শুনেছিলেন নিশ্চয়ই, কারণ কিরিটি ঘর থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে অন্যান্য সকলকেই বাইরের বারান্দায় দেখতে পায়। কিরিটির নির্দেশ মতোই গত কদিন ধরে বারান্দা ও সিঁড়ির সামনে যে আলোটা ছিল
সেটা সারা রাত ধরেই জ্বালানো থাকত। আলোটা অবশ্যই খুব পর্যাপ্ত নয়, তবে পর্যাপ্ত না হলেও সমস্ত বারান্দা ও সিঁড়ির অর্ধেকটা ভালোই দেখা যাচ্ছিল। সিঁড়ির কাছাকাছি বারান্দাটা ডাইনে বেঁকে গিয়েছে পশ্চিম দিকে। ডক্টর অধিকারী, মিস্টার মল্লিক, শকুন্তলা ও বৃন্দাবন সরকারকে দেখতে পেল কিরিটি। কেবল মধুসূদন সরকারকেই দেখতে পেল না তাদের মধ্যে। কথা বললে প্রথমে বৃন্দাবন সরকার। পরপর দুটি গুলির আওয়াজ আর কার যেন চিৎকারের শব্দ শুনলাম। কিরিটি বললে, হ্যাঁ, কিন্তু মধুসূদন বাবু কোথায়? তাকে দেখছি না। বৃন্দাবন সরকার বললে, দাদা তো পশ্চিমের ঘরে। কিরিটি বললে, চলুন তো। বলে সর্বাগ্রেই এগিয়ে গেল কিরিটি, এবং তাকে অনুসরণ করে অন্যান্য সকলেই যেন কেমন ভীতভাবে অগ্রসর হলো। মধুসূদন সরকারের ঘরের দরজাটা খোলাই ছিল এবং ঘরে আলো জ্বলছিল। সর্বাগ্রে সেই ঘরে কিরিটি পা দিয়ে থমকে দাঁড়ালো। ঘরের মেঝেতে কে একটা লোক উবু হয়ে পড়ে রয়েছে, আর তার চারপাশে রক্তের যেন একেবারে ঢেউ খেলে যাচ্ছে, এবং দক্ষিণ বাহুমূলে গুলিবিদ্ধ হয়ে মেঝের উপরে রক্তাক্ত অবস্থায় বসে যন্ত্রণায় কাতরাচ্ছেন মধুসূদন সরকার, ক্ষতস্থানটা বাঁ হাতে চেপে ধরে। এ কি সর্বনাশ, কি সর্বনাশ! তাড়াতাড়ি কথাটা বলে সর্বাগ্রে ডক্টর অধিকারী আহত মধুসূদনের দিকে এগিয়ে গেলেন। বৃন্দাবনবাবু এগিয়ে যান। কি হয়েছে, কি ব্যাপার দাদা? বলতে বলতে বৃন্দাবনবাবুও এগিয়ে যান। কিরিটি ততক্ষণে এগিয়ে গিয়ে ভূপতিত মৃত রক্তাক্ত দেহটা উল্টে দিতেই যেন সকলে চমকে উঠল মৃতর দিকে তাকিয়ে একবার। গুলিবিদ্ধ মৃত ব্যক্তি আর কেউ নয়, ভৃত্য গোকুল। মিস্টার মল্লিক বললেন, এ কি, এই যে দেখছি গোকুল! যন্ত্রণা ক্লান্ত কণ্ঠে বললেন মধুসূদন সরকার। হ্যাঁ, ওই ব্যাটাই। ঘরের দরজা আমার ভেজানো ছিল। বিছানায় শুয়ে শুয়ে একটা বই পড়তে পড়তে বোধহয় একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই চেয়ে দেখি আমার জলের গ্লাসে শিশি থেকে কি যেন ঢালছে ওই গোকুল। তাই দেখেই আমি সঙ্গে সঙ্গে বালিশের তলা থেকে রিভলভারটা নিয়ে ওকে গুলি করতেই যাব, হঠাৎ ও আমার ওপরে ঝাঁপিয়ে পড়ল। ধস্তাধস্তি করতে করতে একটা ফায়ার আমার হাতে লাগে, আর একটাই বোধহয় ওই ব্যাটা ফিনিশ হয়েছে। ঘরের মেঝেতেই একটা বেটে মতো কালো শিশিও পাওয়া গেল মৃত গোকুলের পাশেই। ডক্টর অধিকারী বললেন, কি সর্বনাশ, শেষ পর্যন্ত ওই ব্যাটাই! পকেট থেকে একটা রুমাল বের করে শিশিটা আলগোছে মেঝে থেকে তুলে নিয়ে বৃন্দাবন সরকারের দিকে চেয়ে কিরিটি বললে, থানায় বিমলবাবুকে এক্ষুনি একটা খবর দিন বৃন্দাবনবাবু। বৃন্দাবন সরকার বললেন, থানায়? কিরিটি বললে, হ্যাঁ, যান। গোকুলের ব্যাপারটা বিমলবাবুকে এক্ষুনি জানানো কর্তব্য। বৃন্দাবন সরকার বললে, বেশ। বলেই বৃন্দাবন সরকার তক্ষুনি ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার কিরিটি ডক্টর অধিকারীর দিকে তাকিয়ে বললে, ওর হাতের ক্ষতটা পরীক্ষা করে দেখলেন মিস্টার অধিকারী? মিস্টার অধিকারী বললেন, না, এই দেখছি। মধুসূদন সরকারের হাতের ক্ষতটা পরীক্ষা করে ডক্টর অধিকারী বললেন, না, সামান্যই। সুপারফিশিয়াল একটা স্কিন ডিপ উন্ডের ওপর দিয়ে গিয়েছে বলেই মনে হচ্ছে। কিরিটি শান্ত কণ্ঠে বললে, তা হোক, আপনি ড্রেসিং করে দিন। ঘণ্টা দেড়েকের মধ্যেই থানা থেকে বিমল সেন এসে গেল। সে আবার মধুসূদন সরকারের জবানবন্দি নিল। জবানবন্দি নিতে নিতে একসময় বললে বিমল, যাক, শেষ পর্যন্ত যে ব্যাটা ঘায়েল হয়েছে এই রক্ষে, নইলে আরও যে কতগুলো মানুষ খুন করতো কে জানে। উফ, সাংঘাতিক। সকলে লাইব্রেরি ঘরের মধ্যেই জমায়েত হয়েছিল আজও। ডক্টর অধিকারী বললেন, যা বলেছেন মিস্টার সেন, মধু আজ খুব বেঁচে গিয়েছে। মিস্টার মল্লিক বললেন, লাকি বলতে হবে। যা হোক, সে রাত্রিও অতিবাহিত হলো এক সময়, এবং পরের দিন সকাল 10টার ট্রেনেই মিস্টার মল্লিক ও ডক্টর অধিকারী চলে গেলেন কলকাতায়। কিরিটিও তাদের সঙ্গে একই ট্রেনে কলকাতায় গেল। পরের দিন শকুন্তলাও কলকাতায় চলে গেল। দিন 7 বাদের কথা। বিকেলের দিকে সরকার ভিলায় যখন কিরিটি, সুশান্ত, বিমল সেন এসে প্রবেশ করল, মধুসূদন সরকার তখন বাইরের ঘরে বসে একজন বৃদ্ধ বাঙালি ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন।
ওদের ঘরে প্রবেশ করতে দেখে মধুসূদন সাদরে আহ্বান জানালেন। আসুন আসুন, বসুন। বৃদ্ধ ভদ্রলোক ওদের ঘরে প্রবেশ করতে দেখে বললেন, আজ তাহলে উঠি মিস্টার সরকার? তাহলে ওই কথাই রইল, সামনের সপ্তাহে রেজিস্ট্রি হবে। মধুসূদন সরকার বলল, বেশ। বলেই ভদ্রলোক বিদায় নিলেন। মধুসূদন সরকার বললেন, আপনারা বসুন মিস্টার রায়, আমি কাউকে চা দিতে বলে আসি। কিরিটি বললে, না না, আপনাকে ব্যস্ত হতে হবে না মিস্টার সরকার, বসুন। চা একটু আগেই থানা থেকে খেয়ে এসেছি আমরা। মধুসূদন সরকার বললেন, আমার এখানেও না হয় 1 কাপ করে হয়েই যাক। এখানে চা খেতে আপনাদের তো আর ভয় নেই, চা রহস্যের তো মীমাংসা হয়েই গিয়েছে। কি বলেন মিস্টার রায়? কিরিটি বললে, তা হয়েছে বটে, তবে চা পরে হবে, আপনি বসুন। কিরিটির কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই বাইরের বারান্দায় কয়েক জোড়া মিলিত জুতার শব্দ পাওয়া গেল। মিস্টার সরকার বললেন, কারা যেন আসছে বলে মনে হচ্ছে। কিরিটি বললে, হ্যাঁ, বোধহয় ডক্টর অধিকারী, বৃন্দাবনবাবু ওরা সব এলেন। সত্যি সত্যি পর মুহূর্তে ডক্টর অধিকারী, তার পশ্চাতে মিস্টার মল্লিক, বৃন্দাবন সরকার ও শকুন্তলা এসে ঘরে প্রবেশ করল। মধুসূদন সরকার বললেন, কি ব্যাপার ডক্টর অধিকারী, আপনারা? মধুসূদনকে কথাটা শেষ করতে দিল না কিরিটি। সে বললে, হ্যাঁ, সকলকেই আজ এখানে আমি ডেকে আনিয়েছি। মধুসূদন বললে, কিন্তু ব্যাপারটা কি? কিরিটি বললে, আপনি শুনে হয়তো খুশি হবেন মিস্টার সরকার। সারদাবাবু, দশরথ, বিজনবাবু ও গোকুলের হত্যা রহস্যের মীমাংসা। মীমাংসা কথাটা বললে বৃন্দাবন সরকার। কিরিটি বলে চললে, হ্যাঁ বৃন্দাবনবাবু, সেই রহস্যের মীমাংসার জন্যই আজ সকলে আমরা এখানে জমায়েত হয়েছি। কিরিটির কথায় ঘরের মধ্যে উপস্থিত সকলেই কেমন যেন একটু বিব্রত ও অস্বস্তি বোধ করছেন বোঝা গেল। কিরিটি কিন্তু একান্ত নির্বিকার। একটা অখণ্ড স্তব্ধতা যেন ঘরের মধ্যে থমথম করছে। ধীরে ধীরে কিরিটি তার বক্তব্য শুরু করে। শুনে নিশ্চয়ই খুশি হবেন আপনারা। গত 1 মাস ধরে পরপর যে 4টি নিষ্ঠুর হত্যা এই সরকার ভিলায় অনুষ্ঠিত হয়েছে, সেই হত্যা রহস্যের পশ্চাতে যে আছে, সে যত চালাক ও চতুর হোক না কেন, আমার চোখে শেষ পর্যন্ত সে ধুলো দিতে পারেনি। প্রশ্ন করলেন বৃন্দাবন সরকার, এসব আপনি কি বলছেন মিস্টার রায়? তবে কি গোকুল হত্যাকারী নয়? শান্ত কণ্ঠে কিরিটি বলে ওঠে, না না বৃন্দাবনবাবু, ইট ওয়াজ নট গোকুল। বৃন্দাবনবাবু সহসা জিজ্ঞাসা করে উঠল, তবে তবে কে? একসঙ্গে সকলেরই কণ্ঠ হতে যেন কথাগুলো উচ্চারিত হলো উদ্বেগ ও উৎকণ্ঠায় একই সময়। কিরিটি বললে, সে কে সেই কথাই তো আজ আপনাদের আমি বলবো। সারদাবাবু ও দশরথের মৃত্যুর ব্যাপারটা হত্যাকারী খুব ট্যাক্টফুলি ম্যানেজ করলেও বিজনবাবুর হত্যার পরই খুনি আমার চোখের সামনে। ব্যাপারটা আগাগোড়া স্থির চিত্তে ওই দিনই রাত্রে চিন্তা করার পর থেকেই ক্রমশ আমার চোখের সামনে আকার নিতে শুরু করেছে একটু একটু করে। আর আমার সেই সন্দেহের ব্যাপারটা খুনি যে মুহূর্তে অনুমান করতে পারলে, সেই মুহূর্ত থেকেই সে বিচলিত হয়ে ওঠে। অধীর কণ্ঠে প্রশ্ন করলেন ডক্টর অধিকারী, কিন্তু কে সে? কিরিটি বললে, বলছি ডক্টর অধিকারী, ডোন্ট বি ইমপেশেন্ট। হ্যাঁ। খুনি বিচলিত হওয়ার সঙ্গে সঙ্গেই নিরুপায় হয়ে শেষ চালটি চালে। প্রশ্ন করল বিমল সেন, শেষ চাল? কিরিটি বললে, হ্যাঁ, রাদার ইউ ক্যান সে দি লাস্ট অ্যাটেম্প্ট। কিন্তু 2টি মারাত্মক ভুল সে করে বসে ওই শেষবারের মতো আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে, যার ফলে যেটুকু তখন আমার কাছে অস্পষ্ট ছিল তাও স্পষ্ট হয়ে ওঠে ওদিনই দিনের আলোর মতো সঙ্গে সঙ্গে। ডক্টর অধিকারী আবার প্রশ্ন করে, তাহলে গোকুলের মৃত্যুর রাতেই? ডক্টর অধিকারীর কথাটা শেষ হলো না। কিরিটি তাকে বাধা দিয়ে বললে, হ্যাঁ ডাক্তার, আমি সেই রাত্রে জানতে পেরেছিলাম কে সে, কে হত্যা করছে, এমন নৃশংসভাবে পরপর এতগুলো লোককে কে হত্যা করছে।
সেই দিন আপনাকে আমি বলেছিলাম যে অর্থম অনর্থম, তা এ ব্যাপারে অর্থম অনর্থম তো বটেই, সেই সঙ্গে পঞ্চস্বরের খেলাও ছিল, যে জন্য হত্যাকারী সর্বপ্রথম সারদাচরণকে হত্যা করে। সত্যি অত্যন্ত ট্যাক্টফুলি সে সারদাচরণকে হত্যা করেছিল ছদ্মবেশে এই সরকার ভিলাতে এসে। উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করেন বৃন্দাবন সরকার, ছদ্মবেশে? কিরিটি বললে, হ্যাঁ বৃন্দাবন বাবু, হি ওয়াজ ইন ডিসগাইজ অ্যাট দ্যাট টাইম। কিন্তু তা সত্ত্বেও সে সকলের চোখে, এমনকি আপনার চোখে ধুলো দিতে পারলেও কিন্তু এ বাড়ির একজনের চোখে ধুলো দিতে পারেনি। সে হচ্ছে দশরথ। ডক্টর অধিকারী বললেন, দশরথ? কিরিটি বললে, হ্যাঁ দশরথ, এবং দশরথ তাকে চিনতে পেরেছে সন্দেহ করেই খুনি আর কাল বিলম্ব না করে তাকেও শেষ করে দিতে বাধ্য হয়। বৃন্দাবন সরকার আবার বললে, কিন্তু কে সে মিস্টার রায়? কিরিটি বললে, আপনাদের সরকার ভিলার নবীনযুক্ত ভৃত্য শ্রীমান কেতু। বৃন্দাবন প্রশ্ন করলে, কেতু? কিরিটি বললে, হ্যাঁ। কিন্তু কে সে কেতু? তার আসল পরিচয় কি? আর কেনই বা হত্যাকারীকে কেতু পরিচয়ে ছদ্মবেশে সরকার ভিলাতে আসতে হয়েছিল? একটু থেমে কিরিটি আবার বলতে শুরু করে, সে অন্য পরিচয়ে এসেছিল এই জন্য যে তার সত্যিকারের পরিচয়ে সারদাচরণ বেঁচে থাকা পর্যন্ত এই সরকার ভিলায় প্রবেশ দুঃসাধ্য ছিল। অথচ সারদাচরণকে হত্যা করতে হলে এখানে তাকে প্রবেশ করতেই হবে। তাই অনেক কৌশল খাটিয়ে সে কেতু হয়ে এই সরকার ভিলায় এসে প্রবেশ করল। কিন্তু দুর্ভাগ্য তার, সে ধরা পড়ে গেল পুরাতন ভৃত্য দশরথের চোখে। যাই হোক, সেই কারণেই কেতু পরে অদৃশ্য হয়ে যায় এবং তার কোনো সন্ধানই আজ পর্যন্ত পাওয়া যায়নি। কারণ কেতু বলে কেউ সত্যিই ছিল না, সেদিনও না, আর আজও নেই। অধীরভাবে আবার মধুসূদন সরকারি প্রশ্ন করলেন, কিন্তু কে কে সেই কেতু? কিরিটি বললে, বলছি, সবই বলবো একে একে। এবারে আমি আসছি হতভাগ্য বিজনবাবুর হত্যার ব্যাপারে। বিজনবাবুকে হত্যাকারী সরিয়েছে তার সম্পত্তিটা হাত করবার জন্য, আর বিজনবাবুর হত্যার ব্যাপারটাই হচ্ছে হত্যাকারীর চরম নৃশংসতা। একটু আগে আপনাদের আমি বলেছি, ওই বিজনবাবুর হত্যার পর থেকেই হত্যাকারী ক্রমশ আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতে থাকে। কিন্তু কেন, কিভাবে? এ ধরনের হত্যা রহস্যের মীমাংসায় পৌঁছতে হলে প্রধানত তিনটি কথা মনে হওয়া স্বাভাবিক প্রত্যেকেরই: মোটিভ, প্রবাবিলিটি ও চান্স। প্রথমেই ধরা যাক প্রবাবিলিটি। বিজনবাবু নিহত হবার পরই সর্বপ্রথম যে কথা আমার মনে উদয় হয়েছিল সেটা হচ্ছে বিজনবাবু সিম্পলি বাই অফ মিস্টেক নিহত হয়েছেন কিনা, যে কথাটা সেদিনও কিছুটা আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে হত্যা করতে গিয়ে ভুলবশত বিজনবাবুকে প্রাণ দিতে হয়েছিল কিনা। কিন্তু অনেক ভেবেও কোনো কুল কিনারা না পেয়ে শেষে স্থির করলাম, না, ভুল নয়, ইচ্ছে করেই এবং খুনির প্রয়োজনেই তাকে হত্যা করা হয়েছে। বিজনবাবু এক চুমুক চা পান করার সঙ্গে সঙ্গেই মারা গেলেন। আগেই অবশ্য প্রমাণ করে দিয়েছি আমি কিভাবে নিকোটিন বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। বিষ একমাত্র সেক্ষেত্রে মেশাতে পারে কে এবং কার পক্ষে সর্বাপেক্ষা সেটা সম্ভব ছিল তা পরে বিবেচ্য। কিন্তু বর্তমানে প্রশ্ন হচ্ছে, তিনি যেভাবে মারা গেলেন সেভাবে আমাদের মধ্যে অন্য কেউ সে সন্ধ্যায় মারা যেতে পারত কিনা? হ্যাঁ, পারত। কিন্তু খুনি এখানে প্রবাবিলিটির ওপর একটা চান্স নিয়েছিলেন মাত্র সে সন্ধ্যায়। সৌভাগ্যবশত খুনির সে চান্স ফলে গেল। হি ওয়াজ সাকসেসফুল। কিন্তু দুর্ভাগ্যবশত বিজনবাবুর মৃত্যুর পরের দিন মধুবাবুকে নিয়ে আমি তার আগের সন্ধ্যার অভিনয়টা করি, সে সময়ও যদি একবারও ডক্টর অধিকারী আপনি, হ্যাঁ হ্যাঁ আপনি, আমার অনুরোধ সত্ত্বেও মুখ বন্ধ না করে থাকতেন, তো গোকুলকে ওইভাবে ওই রাত্রে প্রাণ দিতে হতো না হয়তো। ব্যাকুল কণ্ঠে প্রতিবাদ জানালেন ডক্টর অধিকারী। বললেন, না না,
এ আপনি কি বলছেন মিস্টার রায়? আমি আমি সত্যি কিছু জানি না। কিরিটি বললে, এখনো আপনি সত্যকে ঢাকবার চেষ্টা করবেন ডক্টর অধিকারী? সঙ্গে সঙ্গে কিরিটি বলে ওঠে কঠিন কণ্ঠে, সেদিন মধুবাবুর অভিনয়কালে ব্যাপারটা সত্য ভেবে যে উদ্বেগ আপনার চোখে মুখে ফুটে উঠেছিল, সেটা আর কারোর চোখে না পড়লেও আমার চোখকে ফাঁকি দিতে পারেননি। শুনুন ডাক্তার, অর্থের লোভই সেদিন আপনার মুখ বন্ধ করে রেখেছিল। বলুন, বুকে হাত দিয়ে আপনি বলুন তো একটা কথা, আপনার অভিন্ন হৃদয় বন্ধু মৃত সারদাবাবুর সঙ্গে তার মৃত্যুর 3 দিন আগে যখন দেখা করতেই সরকার ভিলাতে এক বেলার জন্য আপনি এসেছিলেন, সে সময় ছদ্মবেশী কেতুকে কি আপনি চিনতে পারেননি? আপনি কি সত্যি বুঝতে পারেননি আসলে কে সে? ডক্টর অধিকারী কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি আমি কিরিটি বললে, হ্যাঁ, কেতুই যে ছদ্মবেশে আমাদের মধুসূদন বাবু, তা কি বুঝতে পারেননি আপনি সেদিন? বলুন। ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। বৃন্দাবন চিৎকার করে উঠলেন, কেতুই দাদা? কিরিটি বললে, হ্যাঁ, কেতুই ছদ্মবেশী আপনার দাদা মধুসূদন বাবু। আপনিও বোধহয় সন্দেহ করেছিলেন বৃন্দাবন বাবু, কিন্তু কেন আমাকে সে কথা বলেননি? তাহলে হতভাগ্য বিজনবাবু ও গোকুলকে ওইভাবে শয়তানের হাতে নিষ্ঠুরভাবে মরতে হতো না। ঘরের সবকটি প্রাণী যেন বিমূঢ় হয়ে পড়ল। মধুসূদন বাবু তখন ধীরে ধীরে বোধহয় সোফাটা ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছেন, কিন্তু তার উঠে দাঁড়ানো আর হলো না। শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে কিরিটি মধুসূদন সরকারকে লক্ষ্য করে বললে, মিস্টার সরকার, উঠবার চেষ্টা করবেন না, কারণ আজ আমরা প্রস্তুত হয়ে এসেছি। সকলকে আরও আশ্চর্য করে দিয়ে আরও শান্ত ও একান্ত নির্লিপ্ত কণ্ঠে মধুসূদন এবারে কথা বললে, উঠবার চেষ্টা আমি করিনি মিস্টার রায়, আর তার প্রয়োজনও নেই। তবে এটা ঠিকই, আপনার উর্বর কল্পনা শক্তির প্রশংসা না করেও আমি পারছি না। মিস্টার সুশান্ত ঘোষালের কথায় এখন দেখছি সেদিন আপনাকে একটু ওভার এস্টিমেট করে ভুলই করেছিলাম। কিরিটি বললে, ভুল করেছিলেন বই কি, ভেবেছিলেন আপনার চাতুরি বুঝি কেউ ধরতে পারবে না। মধুবাবু, আমাদের দেশে একটা চলতি প্রবাদ আছে, অধিক লোভে তাঁতি নষ্ট। সারদাবাবু যে উইল করে গিয়েছিলেন, সেটা যদি মাস চারেক আগে আপনার অভিন্ন হৃদয় বন্ধু আমাদের সলিসিটর মিস্টার শচীবিলাসবাবুর কাছ থেকে না জানতে পারতেন। শচীবিলাস বললেন, আশ্চর্য, আপনি আপনি সে কথা জানলেন কি করে মিস্টার রায়? কিরিটি বললে, অনুমান, নিছক সেটা অনুমান মাত্র শচীবিলাসবাবু। শচীবিলাসবাবু বললেন, অনুমান? কিরিটি বললে, হ্যাঁ, মধুসূদনবাবু বার্মা থেকে পাত্তারি গুটিয়ে এসেছেন 2 সপ্তাহ কাল আগে নয়, 4 মাস পূর্বে, এবং তিনি যে এসেই আপনার সঙ্গে দেখা করেছিলেন সে কথা আমি মাত্র পরশু জানতে পারি আপনার ফার্মের পার্টনার রথিন বোসের কাছ থেকেই। তারপর বাকিটা অনুমান করে নিতে আমার আর কষ্ট হয়নি। চুপ করো শচী, ওর দৌড়টা একবার শেষ পর্যন্ত আমাকে দেখতে দাও। লেট হিম স্পিক, বললেন আবার মধুসূদন সরকার। কিরিটি বললে, কিন্তু সব কথা আমার বলবার আগে বিমলবাবু, আমার অনুরোধ, সরকার সাহেবের রক্তাক্ত হাত দুটি আপনি লৌহ বলয়াকৃত করুন। বিমল সেন বলল, নিশ্চয়ই, বলে উঠে দাঁড়ালেন এবং মধুসূদন সরকারের দিকে এগিয়ে গেলেন। রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন মিস্টার সরকার। আই মাস্ট নট অ্যালাউ দিস ইনসাল্ট। কিন্তু তার কোনো প্রতিবাদই কাজে লাগে না। মধুসূদন সরকারের হাতে বিমল সেন হ্যান্ডকাপ পরিয়ে দিলেন। হ্যাঁ, এবার সব কিছুই এক্সপ্লেন করে বলবো আপনাদের। কিরিটি নিশ্চিন্ত কণ্ঠে আবার শুরু করল। অবশ্যই এই খেলাটি ইস্কাবনের সাহেবেরই খেলা নয়। সাহেবের বিবিও আছেন, হরতনের বিবি। চকিতে সুশান্ত সপ্রশ্ন দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকালো। কিরিটি বললে, আশ্চর্য হচ্ছেন সুশান্তবাবু আমার কথা শুনে?
তাই না? সেই জন্যেই সে রাত্রে আপনাকে ফিরবার পথে সাবধান করে দিয়েছিলাম, অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড। এবং কেয়ার ঝোপের পাশেই থাকে বিষধর কালনাগ। যাকগে সে কথা, যা বলছিলাম বলি। ইস্কাবনের সাহেব অর্থাৎ আমাদের এই সরকার সাহেবের দিকে চেয়ে দেখুন, ঠিক তাসের ইস্কাবনের মতোই মুখখানি নয় ওর। ঘরের মধ্যে উপস্থিত যারা ছিলেন সকলেরই দৃষ্টি মধুসূদন সরকারের মুখের উপরে গিয়ে নিবদ্ধ হলো, এবং সকলেরই যেন মনে হলো কিরিটি মিথ্যা কথা বলেনি। মধুসূদনের মুখখানি যেন হুবহু তাসের ইস্কাবনের সাহেবের মতোই দেখতে। সত্যিই আশ্চর্য। কিরিটির কণ্ঠস্বরে পরমুহূর্তেই আবার সকলে তার মুখের দিকে তাকালো। কিরিটি বললে, এবার চেয়ে দেখুন সকলে আমাদের শকুন্তলা দেবীর মুখের দিকে। হুবহু হরতনের বিবি নয় কি? এবং ওদের দুজনের এই বিচিত্র মুখাকৃতি, সত্যি বলতে কি, প্রথম দিন ওদের দেখেই ওদের প্রতি মন আমার আকৃষ্ট হয়েছিল। সকলের দৃষ্টি আবার ঘুরে গেল শকুন্তলা দেবীর মুখের দিকে। এতটুকু অতিশয়োক্তি নয়। আশ্চর্য, হুবহু যেন হরতনের বিবিটি। কিরিটি আবার বলতে শুরু করে, এবারে শুনুন ওই সাহেব বিবির খেলা। মধুসূদন বাবুর সঙ্গে যে কারণে বিবাদ হয়েছিল তার কাকা সারদা বাবুর, এবং যে কারণে একদিন বিতাড়িত হতে হয় তাকে তার পিতৃগৃহ থেকে, সে হচ্ছে তার অতিরিক্ত জুয়া খেলার আসক্তি। কেমন কিনা বৃন্দাবনবাবু? বৃন্দাবনবাবু নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বললেন। কিরিটি বলে চললে, আমাদের বিতাড়িত ইস্কাবনের সাহেব তখন আর নিরুপায় হয়ে চলে গেলেন একেবারে ভাগ্যান্বেষণে দূর বার্মা দেশে মগের মুল্লুকে। সেখানে এক ধনী কাষ্ঠ ব্যবসায়ীর নজরে পড়ে কিঞ্চিত ভাগ্য একটু একটু করে ফিরিয়ে আনছিলেন। কিন্তু যার রক্তে একবার জুয়ার নেশা ধরেছে, সে যে বাঘের মতোই নররক্তের আস্বাদ পেয়েছে, সে নেশা সে ভুলবে কি করে? তাই ছুটলেন আবার জুয়ার আড্ডায়, যেই হাতে কিছু জমেছে। এবং সেইখানেই অর্থাৎ প্রেমের এক জুয়ার আড্ডাতেই পরিচয় ঘটল সাহেব বিবির পরস্পরের। দেবা চিনলেন দেবীকে, দেবী চিনলেন দেবাটিকে। সেও আজ থেকে বৎসর দেড়েক আগের কথা। এসব সংবাদ অবশ্যই আমাকে রেঙ্গুন পুলিশের দপ্তর থেকে সংগ্রহ করতে হয়েছে কষ্ট করে। তথাপি ভুলভ্রান্তি অবশ্য থাকতে পারে, এবং ভুলভ্রান্তি যদি থাকেও সরকার সাহেব আশা করি সংশোধন করে দিতে পারবেন। কথাগুলো বলে কিরিটি তাকালো মধুসূদনের মুখের দিকে। রোম কষায়িত দৃষ্টিতে তাকালেন মধুসূদন সরকার কিরিটির দিকে, নিরুপায় পিঞ্জরাবন্ধ সিংহের মতো। আর শকুন্তলা চোখ নামিয়ে নিল একান্ত অসহায়ের মতোই যেন। আবার কিরিটি তার অর্থসমাপ্ত কাহিনীর বিবৃতির মধ্যে ফিরে যায়। জুয়াতে সর্বশান্ত হয়ে নিরুপায় সাহেব আবার ফিরে এলেন বাংলাদেশে দীর্ঘ 10 বৎসর পরে, এবং সঙ্গে এবার নিয়ে এলেন তার বিবি সাহেবা। কারণ জুয়ার আড্ডায় পরিচয়টা উভয়ের তখন নিবিড় ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে। বাংলাদেশে ফিরে সরকার সাহেব কাকার সঙ্গে দেখা করতে গিয়ে গলা ধাক্কা খেলেন। এবারে কি উপায় করা যায় যখন ভাবছেন, ওই সময় কাগজে বিজ্ঞাপন দেখে সারদাচরণের কাছে পাঠিয়ে দিলেন শকুন্তলাকে। এবারে কিন্তু হার হলো না, কারণ শকুন্তলার রূপ দেখে প্রৌঢ় সারদাচরণের মাথাটা ঘুরে গিয়েছিল। অতএব বহাল হলো শকুন্তলা তার কাজে। কিন্তু দুর্ভাগ্য সরকার সাহেবের, যে প্ল্যান করে শকুন্তলাকে তিনি কাকার কাছে চাকরি করার জন্য পাঠালেন, সেটা গোড়াতেই বানচাল হয়ে গেল। কারণ পঞ্চস্বরের বাণে কাহিল হয়ে সারদাচরণ আর ঐশ্বর্যের লোভে শকুন্তলা তার পূর্বচক্তি বোধহয় ভুলে গেলেন যা হয়েছিল সাহেবের সঙ্গে। ফলে নাটকের দৃশ্যান্তর হল। মধুসূদন দেখলেন বেগতিক, কিন্তু এত সহজে হাল ছাড়বার পাত্র তিনি নন। তাতেই কেতুর আবির্ভাব ঘটল সরকার ভিলায়। কাজও হাসিল হলো বটে। সারদাচরণের নিজ হাতে তৈরি রোজ স্প্রেইং সলিউশনের মধ্যস্থিত 20 নিকোটিনের সাহায্যে। কিন্তু দশরথ আসল পরিচয়টা জেনে ফেলল। ফলে হতভাগ্য দশরথকেও মরতে হলো ওই মারাত্মক নিকোটিন বিষে। এই পর্যন্ত বলে কিরিটি একটু থামল। প্রশ্ন করল সুশান্ত, তারপর কি হলো মিস্টার রায়?
কিরিটি বলে চললে। তারপর তারপর আসতে হলো আমাকে। এদিকে উইলের আসল সারমর্ম মধুসূদন তার বন্ধুর কৃপায় পূর্বাহ্নেই জেনেছিল, এবং দশরথ শারদাচরণকে সরিয়ে সাহসও তার বেড়ে গিয়েছিল। অতএব অর্থের লোভে হতভাগ্য বিজনবাবুকেও এবারে মরতে হলো। পূর্বেই বলেছি, শারদাবাবু ও দশরথের মৃত্যু ও তাদের ময়না তদন্তের রিপোর্ট থেকে আমার মনে দুটি সন্দেহ হয়। এক, যেভাবে তাদের মৃত্যু ঘটেছে তাতে করে হত্যাকারী বাইরের কেউ নয়, ভেতরেরই। আর দুই, প্রথম মৃত্যুর সঙ্গে দ্বিতীয় মৃত্যুর যোগাযোগও যে আছে, এবং ওইভাবে হত্যা করা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভবপর নয়। তখনও হত্যার মোটিভ বা উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার হয়নি। পরিষ্কার হলো উইলের মর্মকথা শোনার পরে, এবং সেই সঙ্গে সঙ্গে শারদাচরণের গৃহে তার ড্রয়ারের মধ্যে প্রসাধন দ্রব্যগুলি দেখে ও বাগানে সেদিন শকুন্তলা দেবীর খোঁজে সেই চায়না বাঁশের ঝাড়ের কাছে গিয়ে চুরুটের শেষাংশ দেখে। শকুন্তলা ও মধুসূদন বাবুকে ঘিরে যে সন্দেহটা আমার মনে দানা বাঁধার চেষ্টা করছিল, সেটা যেন ক্রমশ শক্ত হয়ে উঠতে লাগলো। এবং সেই মুহূর্তে এলো আকস্মিকভাবে বিজনবাবুর মৃত্যু। কিরিটি এই পর্যন্ত বলে আবার থামল। পাইপটায় টোবাকো ভরে তাতে অগ্নিসংযোগ করে কিরিটি পাইপে গোটা দুই টান দিয়ে আবার তার কাহিনী শুরু করল। বিজনবাবুর মৃত্যুটা যদিও মর্মান্তিক, তথাপি তার মৃত্যু ওইভাবে সেই দিন না ঘটলে হয়তো এত তাড়াতাড়ি এই জটিল রহস্য আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠত না। কিন্তু তার মৃত্যুর পরেই ক্রমশ হত্যাকারী আমার দৃষ্টির সামনে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। আর সেই কারণেই আপনাদের এখানে আমি কৌশলে বন্দি করেছিলাম সে সময়, বলে উঠলে বিমল সেন। কিন্তু কেন যে কৌশলে আমার সাহায্যে এই সরকার ভিলায় আপনি বন্দি করেছিলেন, সেটাই আমি এখনো বুঝতে পারিনি মিস্টার রায়। কিরিটি বললে, মানুষের নার্ভেরও একটা সীমা আছে মিস্টার সেন, তারই পরীক্ষা করতে চেয়েছিলাম আমি, এই আশাতেই যে শেষ পর্যন্ত মানসিক পীড়নে কারো মুখ দিয়ে কোনো কথা যদি বের হয়ে পড়ে। হলেও তাই। হত্যাকারী তখন আন্দাজ করতে পেরেছে যে আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে হত্যার রহস্য, আর সেই আতঙ্কেই সে আর উপায় না পেয়ে তার দক্ষিণহস্ত গোকুলকে শেষ করে দেবার মনস্থ করল, এবং তাকে হত্যা করতে গিয়ে সে দুটো মারাত্মক ভুল করল, যার ফলে সে আমার দৃষ্টির সামনে আরো স্পষ্ট হয়ে উঠল। বিমল সেন আবার প্রশ্ন করল, মারাত্মক ভুল? কিরিটি বললে, হ্যাঁ মিস্টার সেন, দুটি মারাত্মক ভুল। এক হচ্ছে হত্যা করতে গিয়ে রিভলভারের সাহায্য নিয়ে, এবং দুই হচ্ছে সেই নিকোটিনের শিশিটি আমার হাতে অসম্ভব আত্মপ্রত্যয়ে তুলে দিয়ে। রিভলভার দিয়ে হত্যা করতে গিয়েই নিজের দেহেও তাকে ক্ষতের সৃষ্টি করতে হলো, এবং নিকোটিনের শিশির গায়ে তার আঙ্গুলের ছাপও পাওয়া গেল। হত্যার মারাত্মক দুইটি প্রমাণ। কিন্তু এবারে আমাকে উঠতে হবে, আজকে শেষ গাড়িটা আমাকে ধরতেই হবে। বিমল সেন বললে, কেন আজ রাতটা থেকে যান না? কিরিটি বললে, উপায় নেই। বিমল সেন প্রশ্ন করলে, কেন? কিরিটি একটু হেসে বললে, কাল আমার বিয়ে। সুশান্তই সহসা জিজ্ঞাসা করল, বিয়ে? সে কি? পাত্রীকে? কার মেয়ে? নাম কি? কিরিটি বললে, কার মেয়ে তা দিয়ে কি হবে? তার নাম কৃষ্ণা সুশান্তবাবু। সুশান্তবাবু বললেন, কৃষ্ণা? কিরিটি বললে, হ্যাঁ, একটা পার্সি মেয়ে। সুশান্ত বললে, পার্সি মেয়েকে আপনি বিয়ে করবেন? বাংলাদেশে কি মেয়ে ছিল না? কিরিটি মৃদু হেসে বললে, বন্ধু, তুমি জানো প্রেম অন্ধ? সুশান্ত জিজ্ঞাসা করলে, তা অঘটনটা ঘটলো কোথায়? কিরিটি বললে, সিংহলে। সুশান্ত আবার বললে, তাহলে সত্যি এতদিনে কিরিটি রায় কুমারত্ব ঘুচাতে দৃঢ় প্রতিজ্ঞ? কিরিটি বললে, হ্যাঁ। চলি ভাই, সামনে শনিবার আমাদের ম্যারেজ পার্টিতে আসা চাই। আপনারা তিনজন বন্ধুই, সকলকে আমার হয়ে নিমন্ত্রণ জানাবেন। বলেই কিরিটি বের হয়ে গেল। পরের দিন সকালে কলকাতায় একটা হোটেলে কৃষ্ণা এসে বোম্বাই থেকে উঠেছিল।
কিরিটি এসে ঢুকতেই কৃষ্ণা বলে, আমি তো ভেবেছিলাম বুঝি তুমি এলেই না, গতকাল আসার কথা। কিরিটি মৃদু মৃদু হাসে। কৃষ্ণা বলে, হাসছো যে? কিরিটি বলে, কিছু না, চলো। কৃষ্ণা আবার প্রশ্ন করে, কোথায়? কিরিটি বলে, বাহ, রেজিস্ট্রি অফিসে যেতে হবে না? শুনেই কৃষ্ণার মুখটা লাল হয়ে ওঠে। সমাপ্ত। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কী ধরনের গল্প শুনতে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।